শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য এবং ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের দ্বন্দ্বের জেরে তৈরি হওয়া অস্থিতিশীল পরিবেশে রাকসু নির্বাচন সম্ভব কিনা সেটি নিয়ে বৈঠকে বসেছে রাকসু নির্বাচন কমিশন। এর আগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং হল সংসদ নির্বাচনের পরিবেশ নেই দাবি করে পরিবেশ নিশ্চিত হওয়ার পর নির্বাচন দেওয়ার দাবি জানায় ছাত্রদল সহ 5টি প্যানেল। সংবাদ সম্মেলনে প্যানেলগুলোর প্রার্থীরা জানায় ক্যাম্পাসে চলমান পরিস্থিতির কারণে বেশিরভাগ শিক্ষার্থী চলে গেছে। এছাড়া শিক্ষক শিক্ষার্থী দ্বন্দ্বের অবসান না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। এদিকে উপাচার্য সহ শিক্ষকদের হেরস্তা এবং পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। দর্শক, সার্বিক পরিস্থিতি জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী। আপনার কাছে জানতে চাই যে নির্বাচন পেছানোর বিষয়ে কমিশনের অবস্থান কি দেখতে পাচ্ছেন আপনি? রাব্বানী শুনতে পাচ্ছেন? আমি এই মুহূর্তে রাকসু নির্বাচন পরিচালনার যে কার্যালয়, ঠিক সেই কার্যালয়ের সামনে আছি। আপনি যে প্রশ্ন করেছেন, আসলে এখানে সিদ্ধান্ত একটু পরে দেবেন, অর্থাৎ প্রস্তুতি পুরো প্রায় শেষের দিকে, যে আগামী 25 তারিখে নির্বাচন হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশন সভা শেষ করেছেন। সভা শেষ করে গণমাধ্যম কর্মীদের সাথে তিনি মুখোমুখি হবেন এবং সেখানে জানাবেন যে আদৌ নির্বাচন হবে কিনা। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে রাকসু নির্বাচনের যে 7টি প্যানেল হয়েছে, এর মধ্যে মোটা দাগে যদি বলি 4টি প্যানেল একত্রে সংবাদ সম্মেলন করে নির্বাচনের যে পরিবেশগত বিষয় নিয়ে তারা প্রশ্ন করেছেন সে বিষয়ে তারা একটা স্মারকলিপিও দিয়েছেন নির্বাচন কমিশনের কার্যালয়ে। এবং এরপর ছাত্রদল তারা নির্বাচন দুর্গাপূজার পরে যেন হয় এই দাবি তারা করেছেন এবং ছাত্র শিবির তার কিছুক্ষণ পরই এসে মৌখিকভাবে স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশনের বরাবর এবং তারাও বলেছে যে নির্বাচনটা যেন 25 তারিখেই হয়। অর্থাৎ ছাত্র শিবির ছাড়া বেশিরভাগই প্যানেলভুক্ত যে যারা ভোট করছেন তারা বলেছেন যে নির্বাচন যেন এই সময় নির্বাচন করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শাটডাউন চলছে। এর মধ্যে জামাতপন্থী কিছু শিক্ষক কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে নির্বাচনের যদি রাষ্ট্র নির্বাচন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা যে শাটডাউন আছে সেই শাটডাউনের আওতার বাইরে থাকবেন জামাতপন্থী শিক্ষকরা। অর্থাৎ জামাতপন্থী শিক্ষক এবং ছাত্র শিবির তারা নির্বাচন চাচ্ছেন, এর বাইরে যারা আছেন তারা বলছেন যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে যদি নির্বাচন এই মুহূর্তে হয়, কেননা বিশ্ববিদ্যালয়ে শাটডাউন করছেন কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা। আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো এবং আপনাদেরকে হয়তো জানাবো যে নির্বাচন আদৌ 25 তারিখে হবে কিনা, সেটি কমিশন একটু পরে আমাদেরকে জানাবেন। এটাই এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাব্বানী, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মীদের আন্দোলন এবং রাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী গোলাম রাব্বানী। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে ভোর রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট রাত 2:45 দিকে ঢাকা ছাড়ে। সফর সঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তসনিম জারা। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস 26শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। দ্রুত জুলাই সনদে সই করার তাগিদ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিকেলে তিনি এই কথা বলেন। এনসিপির শাপলার প্রতীক চায় উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে 150টি আসন পাবে তাদের দল। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব। এদিকে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং প্রস্তুতি জানতে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ টিম। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুরে ইইউর ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ২ ধাপে বৈঠক করেন। বৈঠক শেষে সচিবালয়ের কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে ভোটের পরিবেশ, কমিশনের প্রস্তুতি এবং ইইউ পর্যবেক্ষণ টিম পাঠাবে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া কমিশনের ভোট ব্যবস্থাপনা এবং পরিচালনা বিষয়ে আলোচনা হয়েছে। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সঙ্গে তার কক্ষে পৃথক বৈঠকে বসেন ইইউর প্রতিনিধি দল। ফরিদপুর ৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলাকে আলাদা করে ফরিদপুর ৫ সংসদীয় আসন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল জারি করে। আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। আগামী জাতীয় নির্বাচনে ফরিদপুর ৪ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া সহ ১৬ জন এই রিটটি করেন। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত রাত থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে দেশের দক্ষিণাঞ্চল এবং রাজধানী ঢাকা সহ মধ্যাঞ্চলে। গত রাত ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার মধ্যে ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্তই হয়েছে ৭১ মিলিমিটার। টানা বৃষ্টিতে ঢাকার বেশিরভাগ রাস্তায় পানি জমে যায়, পথচারীরা পড়েন ভোগান্তিতে। ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কার্বন বাজার, গ্রিন রোড, মণিপুরি পাড়া, নিউ মার্কেট, আসাদ গেট, জিগাতলা সহ বিভিন্ন রাস্তায় হাঁটু থেকে কোমর পানি জমে থাকতে দেখা যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আগামী ২৪শে সেপ্টেম্বর তৈরি হবে আরেকটি। ফলে আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টি তেমন হবে না। ২৪ তারিখে লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে ২৭ বা ২৮ তারিখ নাগাদ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এদিকে আগামী ৩ দিন উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের থেকে উচ্চতর জোয়ার পরিলক্ষিত হতে পারে। এর ফলে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলীয় জেলাসমূহের নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহ জোয়ারকালীন সময়ে সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আইনি জটিলতা আর প্রয়োজনীয় নীতি সহায়তার অভাবে এগোতে পারেনি দেশের বন্ড মার্কেট। বর্তমানে মার্কেটে যে পরিমাণ বন্ড রয়েছে তার বেশিরভাগই সরকারি, বেসরকারি খাতের অংশগ্রহণ খুবই কম, আর শেয়ার বাজারে বন্ড প্রায় নগণ্য। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনে আয়োজিত সেমিনারে এসব বক্তব্য উঠে আসে। দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য বিশেষ করে পানি, বিদ্যুৎ, টেলিকম, বন্দর, বিমানবন্দর, রেল, রাস্তা ও এলএনজি খাতে প্রয়োজন $600 বিলিয়ন বেশি অর্থ। বিপুল এই অর্থের যোগানের জন্য প্রয়োজন শক্তিশালী বন্ড মার্কেট। যদিও বর্তমান বন্ড মার্কেটের পরিমাণ প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। মানুষ বন্ড বুঝে না। তথ্য বলছে দেশে ৩ ধরনের বন্ড রয়েছে। এগুলো সরকারি বন্ড, কর্পোরেট বন্ড এবং শরিয়া ভিত্তিক সুকুক বন্ড। এর মধ্যে কর্পোরেট ও সুকুক বন্ড সেভাবে জনপ্রিয় হয়নি। খাত সংশ্লিষ্টরা বলছেন, আইনি জটিলতা ও উপযুক্ত নীতি সহায়তা না থাকায় বন্ড মার্কেট আগায়নি, আটকে আছে ৩ লাখ কোটি টাকার ঘরে। মার্কেটের টেকনোলজিক্যাল ফ্রেমওয়ার্ক ঘাটতি আছে, আর বন্ডের মানুষের নলেজেও ঘাটতি আছে। এবার ইকুইটি মার্কেটের কিন্তু ইনভেস্টমেন্ট আছে। খেয়াল করেন আপনি, আমি শেয়ার বাজারে যদি ৫০ লাখ পর্যন্ত ক্যাপিটাল গেইন করি, আমার কোনো ট্যাক্স নাই, তো বাকিটার উপরে আমার 20% ট্যাক্স আছে। বন্ডের ক্ষেত্রে কিন্তু ইনসেনটিভ নাই, ফুললি ট্যাক্সেবল এই আয়টা। এ সময় সঞ্চয়পত্র লেনদেনের বড় মাধ্যম হতে পারে বলে জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। বলেন, পেনশনের টাকার অ্যাসেট থাকে না, অথচ এর দায় $1 বিলিয়ন। Pool of সঞ্চয়পত্র, which can in principle, now it has been linked to the market, but in principle it should be tradable. It's a non-tradable segment of the market. It doesn't help the customers also, because if you have a tradable, you can get out of it if you in the secondary market, and increases the liquidity in the market and so on.
দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক নির্ভরতা থেকে সরে এসে বন্ড মার্কেট থেকে টাকা তোলার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। বলেন, এতে ঋণ খেলাপি ও তহবিলের অপব্যবহার কমবে। একই সাথে বন্ড মার্কেটে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান উপদেষ্টা। To the market, if you lose all the money, where do you get the money to pay the pension gratuity? Then you will have to beg mercy from them. Please, I have invested to this and I have lost all money. Please forgive us. That cannot be done. So, no, that has to be also done with very carefully, but in scope, of course, for that. পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস মনে করলে তা বিনিয়োগকারীদের জন্য বিপদ ডেকে আনতে পারে বলেও সতর্ক করেন আলোচকরা। To take actions against misdeeds. একরামুল ইসলাম খান, মাছরাঙ্গা নিউজ শো। যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার পর এবার প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগাল। ফ্রান্স সহ আরও কয়েকটি দেশের আগামী কয়েকদিনের মধ্যেই প্যালেস্টাইনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। কিন্তু এই স্বীকৃতির আসলে অর্থ কী? এর ফলে কী পরিবর্তন হতে পারে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্যালেস্টাইন রাষ্ট্রের অস্তিত্ব কাগজে কলমে কিছু না থাকলেও রাষ্ট্র হিসেবে বহু দেশ এই ভূখণ্ডকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন দেশে প্যালেস্টাইনের কূটনৈতিক মিশনও রয়েছে। এমনকি অলিম্পিক সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণও করে তারা। তবে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের কারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা, রাজধানী বা সেনাবাহিনী নেই প্যালেস্টাইনের। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রায় ৭৫ ভাগই প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। জাতিসংঘে প্যালেস্টাইনের সদস্যপদ স্থায়ী পর্যবেক্ষক হিসেবে। এর অর্থ তারা জাতিসংঘের কার্যক্রমে অংশ নিতে পারলেও কোনো বিষয়ে ভোট দিতে পারে না। এ পরিস্থিতিতে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের আপত্তিকে অগ্রাহ্য করে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর পর্তুগালের এই স্বীকৃতি প্যালেস্টাইনিদের প্রতি ঐক্য ও সংহতির ক্ষেত্রে একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই চার দেশই প্যালেস্টাইনের স্বীকৃতির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রীয় সমস্যা সমাধানের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আশাকে পুনরুজ্জীবিত করার কথা বলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা ছিল যুক্তরাজ্যের। দীর্ঘদিন ইসরায়েলের মিত্র হিসেবে ভূমিকা রেখেছে দেশটি। সে কারণে যুক্তরাজ্যের এই স্বীকৃতির বড় ধরনের প্রতীকী তাৎপর্য রয়েছে। যুক্তরাজ্যের পাশাপাশি ফ্রান্সও যদি প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি দেয়, তাহলে নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইনের অবস্থান আরও শক্ত হবে। এর আগে ১৯৮৮ সালে অন্য দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এই স্বীকৃতি দিয়েছিল। এতে স্থায়ী ৫ সদস্যের মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই হবে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি না দেয়া দেশ। নতুন ৪ দেশের স্বীকৃতি পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক বিচার আদালত সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম ও প্রতিষ্ঠানে প্যালেস্টাইনের অবস্থান শক্ত হবে। এছাড়া নতুন স্বীকৃতি দেয়া দেশগুলোতে কূটনৈতিক মিশন খুলে রাজনৈতিক সমর্থন বাড়াতে পারবে প্যালেস্টাইন। এদিকে কোনো প্যালেস্টাইন রাষ্ট্র থাকবে না, এমনকি প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়ে হামাসকে পুরস্কৃত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমিনা লুসি, মাছরাঙ্গা নিউজ শো। সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো ৪ দিনব্যাপী বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা। এতে অংশ নেয় বাহারি নামের অন্তত ২০টি পানসি নৌকা। নদীর বাঘাবাড়ি নৌবন্দর এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আয়োজকদের দাবি, এটি দেশের সবচেয়ে বড় নৌকা প্রতিযোগিতা। সিরাজগঞ্জের প্রতিবেদক মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন।
বাঁশিতে ফু দিতেই বৈঠার ছন্দে নৌকার মাঝি মাল্লা ও বাইছালদের প্রাণপণ চেষ্টা ছিল প্রথম হওয়া। নানা স্লোগানে উৎসাহ দেন দলপতি, আর লক্ষ্যস্থলে নির্বিঘ্নে যেতে পিছনে দাঁড়িয়ে মূল দায়িত্ব পালন করেন হাইলার। লাখো দর্শকের উপস্থিতিতে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হলো সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে 4 দিন ব্যাপী নৌকা বাইচের ফাইনাল প্রতিযোগিতা। এ সময় নদীর দুপারে বিরাজ করে উৎসবের আমেজ। সিরাজগঞ্জ ছাড়াও পাবনা, নাটোর সহ বিভিন্ন এলাকার সব বয়সের নারী পুরুষের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয় নদীর দুপারে। তিল ধারণের জায়গাও ছিল না। 1 বছর পর এমন আয়োজনে চিরায়িত নদীমাতৃক বাংলার রূপ ভেসে ওঠে। প্রতিযোগিতার দীর্ঘ লড়াই শেষে পাবনার বস্তাল এক্সপ্রেস, বেড়া উপজেলার শেরে বাংলা ভিটাপাড়া প্রামাণিক, সিরাজগঞ্জের শাহজাদপুরের স্বপ্নের তরী ভাইমারা ও উল্লাপাড়ার কৈবর্তগাতী এক্সপ্রেস ফাইনালে উঠে আসে। চ্যাম্পিয়ন হয় পাবনার বস্তাল এক্সপ্রেস। এই আয়োজন বাংলার ঐতিহ্যের নয়া জাগরণ তোলে নবীন প্রবীণ সবার মাঝে। এমন আয়োজনে অভিভূত দর্শকরা ধারাবাহিকতা রাখতে চান আয়োজকরাও। এত দর্শক এসছেন সারা দেশ থেকে এখানে এই নৌকো প্রতিযোগিতা উপভোগ করবার জন্য। আজকে ফাইনালের দিনে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বাঙালি ঐতিহ্য রক্ষার জন্য বোট রেসিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমি খুবই এক্সাইটেড। এখানে 3 থেকে 4 লক্ষ লোক জড়ো হয়েছে। আশা করি উত্তরবঙ্গ ট্যাংলরি আগামী বছরও এ ধরনের বাইচ আয়োজন করবে এবং গ্রাম বাংলার ঐতিহ্য তারা টিকিয়ে রাখবেন। বাগাবাড়ির চেয়ে সুন্দর, নান্দনিক এবং বড় আয়োজন বাংলাদেশে কোথাও দেখিনি। দেশ সেরা এই নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজার হাজার দর্শকের সার্বিক নিরাপত্তা দেয়াই চ্যালেঞ্জ ছিল। এখানে ফাইনালে দেখবেন অনেক লোকের সমাগম হয়েছে। এই লোক সমাগম যাতে ফাইনাল খেলা নিশ্চিন্ত হয় তার জন্য আমরা থানা পুলিশ এবং সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এইবারকার আয়োজনের দেখে যতটা এই কমিটি এবং দর্শক যতটা উৎফুল্ল হয়েছে, তাতে নিঃসন্দেহে আগামীতে আয়োজন আবার পুনরায় করার জন্য ইচ্ছা ব্যক্ত করছি। ফাইনাল শেষে বিজয়ী নৌকা ও বাইসালদের পুরস্কার হিসেবে দেওয়া হয় মোটর সাইকেল, ফ্রিজ ও টেলিভিশন। এছাড়াও অংশ নেয়া বাকি নৌকাও পান পুরস্কার। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা নিউজ শো। এশিয়া কাপে বেশ প্রশংসিত হচ্ছে বাংলাদেশের আম্পায়ারদের পারফরমেন্স। গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন মাসুদুর রহমান মুকুল, আর গতকাল এই 2 চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচে সেই দায়িত্ব পালন করেছেন গাজী সোহেল। বর্তমানে বাংলাদেশের আম্পায়ারদের স্বর্ণযুগ চলছে বলে মনে করেন মাসুদুর রহমান মুকুল। ভারত পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উত্তাপ। ক্রিকেটার থেকে শুরু করে মাঠের বাইরের দর্শক সবার মধ্যেই থাকে অন্যরকম এক উন্মাদনা। বিশেষ করে মাঠের ভিতরে 2 দলকে যারা সামলান সেই আম্পায়াররাও মানসিক চাপে থাকেন। যে কোনো সিদ্ধান্ত নিতে চিন্তার সময় সেকেন্ডও পাওয়া যায় না। গ্রুপ পর্বে পাকিস্তান ভারত ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। জানিয়েছেন তার মাঠের অভিজ্ঞতা। ভারত পাকিস্তান ম্যাচের উত্তাপটা আসলে 2 রকম, একটা হলো অন দ্য ফিল্ড, একটা অফ দ্য ফিল্ড। এখন আপনি যে আম্পায়ার, আপনি কোনটাকে বেশি প্রিভিলেজ দেবেন? আপনি যদি অন দ্য ফিল্ড প্রিভিলেজ দেন তাহলে এটা আসলে উত্তাপটা অত থাকবে না, অত প্রেশার আপনি নেবেন না। তখন একটাই প্রেশার থাকবে আপনি কীভাবে ভালো করবেন। অলরেডি আমার 4 নম্বর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। সো ওই এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে যে না, আমার বাইরের প্রেশারটা না নিয়ে শুধু মাঠে নিজের পারফর্ম করার প্রেশারটা নেই। আন্তর্জাতিক ম্যাচে বেশ প্রশংসা পাচ্ছে বাংলাদেশের আম্পায়ারদের পারফরমেন্স। মেয়েদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন সাথীরা জাকির জেসি। 9টি ম্যাচে দায়িত্ব পালন করবেন জেসি। মুকুল বলছেন এই মুহূর্তে বাংলাদেশি আম্পায়ারদের স্বর্ণযুগ চলছে। বাংলাদেশি আম্পায়ারদের এখনো স্বর্ণযুগ যাচ্ছে। জেসি প্লেয়ারলি সে ওয়ার্ল্ড কাপ করছে, এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়া। সৈকত তো আমাদের একটা আইকন এখন। আমি যে এখনও বলি, তখনও বলতাম যে সৈকত হয় এই এলিট প্লেন আম্পায়ার আরও 2 বছর 3 বছর আগে হওয়া উচিত ছিল। সে ওই যোগ্যতাটা তখন থেকেই। আমি, গাজী সোহেল, তানবীর, ম্যাকসুমন সবাই ভালো করছে। আমাদের নতুন যে মেয়েরা আসছে, মিশু বা আদার যারা আছে তারা সবাই ভালো করছে। আমাদের জন্য চ্যালেঞ্জ, আমাদের স্বর্ণযুগটাকে কীভাবে আমরা ধরে রাখতে পারবো। সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এবং বিদেশি ভাষায় দক্ষ হলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও ভালো ভালো আম্পায়ার আসবে বলছেন মাসুদুর রহমান মুকুল। অনিক জাবের, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।